কে 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 ওখানে? কে ওখানে? কে ওখানে? ভুতুরে, যেখানে জীবিত সব চরিত্র। প্রাণপণে ছুটে চলেছিল অনন্ত। চলার একটা কারণ অবশ্য আছে। ঝমঝম করে বৃষ্টি এসে পড়ছে তার মাথায়। মাঝে মাঝে এমনভাবে বিদ্যুৎ চমকাচ্ছে, মনে হচ্ছে আরেকটু ভালো করে কাজটা করতে পারলেই অনন্তকে বিদ্যুৎটা ঠিক লক্ষ্য করতে পারবে। অনন্ত বারবার আকাশের দিকে তাকিয়ে মনে মনে একটা অসভ্য কথা উচ্চারণ করে ফেলছিল বটে, তবে তার চেয়েও বেশি তার কাছে প্রয়োজন ছিল একটা আশ্রয়। অন্তত একটা মাথা গুঁজে দাঁড়ানোর মতো জায়গা আপাতত হলেই হবে। ধুর, ঠিক তখনই কেন যে মুকুন্দের বাড়িতে আসার কথাটা এমনভাবে নিয়ে নিয়েছিলাম। তাছাড়া এমন অজপাড়াগায় যে মুকুন্দ থাকে সে কথা কি আমি আগে জানতাম? মুকুন্দ গ্রামের কথা বলেছিল ঠিকই, কিন্তু তাই বলে এমন গ্রাম? ছি 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 ছি। সকাল হতে পারলে কোনো রকমের ট্রেন ধরে বাড়ি চলে যাব। অনন্ত এই সব কথা বলতে বলতে প্রাণপণে ছুটছিল, আর ছুটতে ছুটতে গোদের ওপর বিষ ফোঁড়ার মতো আছাড় খেল গ্রামের সেই মেঠো রাস্তায়। রাস্তাটা পাকাই ছিল, অন্তত স্টেশন থেকে বেশ খানিকটা পর্যন্ত। তারপরে কখন যে রাস্তাটা শক্ত মাটির হয়েছে এবং কখন যে বৃষ্টির মধ্যে সেই শক্ত মাটির রাস্তা পিছনে হয়ে গেছে তা অনন্ত কি করে বুঝবে? কিন্তু আছাড় খাওয়ার সঙ্গে সঙ্গে পিঠের ব্যাগটা মাটির উপরে পড়ার সঙ্গে সঙ্গে কোমরের কাছে যে আঘাতটা লাগলো তা অনন্তকে সূর্য, চন্দ্র, তারা, এমনকি প্লুটো পর্যন্ত দেখিয়ে দিল একসঙ্গে। কোমরে হাত রেখে কোনো রকমে মাটি থেকে উঠে দাঁড়িয়ে এদিক ওদিক তাকালো সে। ততক্ষণে বৃষ্টিতে জবজব করে ভিজেছে। কপাল থেকে বৃষ্টির জল ঠোঁটের কাছে এসে একেবারে যেন বুলবুলি কাঁটার মতো হয়ে নেমে যাচ্ছে নিচের দিকে। অনন্ত কাক ভেজা হয়ে এদিক ওদিক তাকিয়ে দেখল, যেদিকেই চোখ যায় সেদিকে অন্ধকার ছাড়া আর কিছুই নেই। ব্যাগের ভেতরে একটা টর্চ আছে বটে, তবে ব্যাগটা ওয়াটারপ্রুফ। এই এমন ব্যাগ খুলে তারপর সব জোগাড় করতে গেলে সমস্তটুকুই ভিজে যাবে। তাছাড়া মুকুন্দের বোনের বিয়ের জন্য যে উপহারটা নিয়েছিল সেটাও তো বৃষ্টিতে ভিজবে। অনন্ত কোনো রকমে দ্রুত সামনের দিকে এগোবার সঙ্গে সঙ্গে আবার বিদ্যুৎটা চমকালো। আবার বিদ্যুতের আলোতে অনন্ত দেখতে পেল পথটা সোজা যেদিকে গেছে। আবার একপাশে টানা বেশ কয়েকটা গাছ। একসাথে বেশ কয়েকটা গাছ পরপর দেখে অনন্ত যেন আকাশের চাঁদ হাতে পেল, আর কোনো কিছু না ভেবে অন্ধকারের মধ্যেই দৌড় দিল। ঠিক করে দু হাতে পিঠের ব্যাগটাকে চেপে ধরে মাঠের মধ্যে দৌড়তে শুরু করলো। বৃষ্টিতে মাঠে কাদা কাদা জমলেও পিছল হয়ে যায়নি, তাই মাঠের পিছল খেয়ে পড়ে যাওয়ার সম্ভাবনা নেই। অন্তত দুবার হুমড়ি খেলেও অনন্ত কিন্তু পড়ল না। ঠিক নিজেকে সামলে নিয়ে তেঁতুল গাছগুলোর কাছাকাছি পৌঁছেছে এমন সময় আরেকবার বিদ্যুৎ। আর সেই বিদ্যুতের আলোতে অনন্ত যখন গাছগুলোর দিকে তাকালো, দেখতে পেল গাছের তলায় কে যেন দাঁড়িয়ে আছে। ওই তো কে যেন গাছের তলায় দাঁড়িয়ে আছে। ভালোই হয়েছে, আমার এখানে কোনো মাথা গোজার জায়গা না থাকুক, লোকটা তো আছে। তাছাড়া মুকুন্দ বলেছিল স্টেশন নেমে ভ্যান রিক্সায় মুকুন্দের বাড়ি বললেই যে কেউ নিয়ে যাবে। এই লোকটাকে বলে যদি কাজ হয়, দেখি যাই। অনন্ত তাড়াতাড়ি এগিয়ে গেল গাছতলার দিকে, কিন্তু গাছতলায় গিয়ে দাঁড়াবার পরে অন্ধকারে আশেপাশের কাউকেই দেখতে পেল বলে মনে হলো না। তেঁতুল গাছের পাতাগুলো ছোট ছোট হলেও ডাল পাতা বেশ গভীর, মোটা মোটা ডাল। তাছাড়া অনেকগুলো তেঁতুল গাছ একসাথে পাশাপাশি হওয়ায়
তার নিচের দিকটা কেমন যেন ছায়া ছায়া মতো রয়েছে। তবে বৃষ্টির জল তাতে পুরোপুরিভাবে থামল না, গায়ে এসে পড়তে লাগলো। তবে পুরোপুরি বৃষ্টির মধ্যে ভেজার থেকে অনন্তর মনে হলো এটাই ভালো। আশ্চর্য, এইমাত্র তো মনে হলো এখানে কেউ দাঁড়িয়ে আছে, তাহলে হঠাৎ করে আবার লোকটা কোথায় গেল? এই শুনছেন, এই এখানে কেউ আছেন নাকি? শুনছেন? অনন্তর কথায় কিন্তু কেউ সাড়া দিল না। বৃষ্টিটা আরো জোরে এসে নামলো। বৃষ্টির ঝমঝম শব্দে অনন্তের মনে হলো চারপাশটা কেমন যেন অদ্ভুত হয়ে উঠেছে মুহূর্তের মধ্যে। তেঁতুলতলার বাইরে থাকা অবস্থায় বৃষ্টির শব্দের সঙ্গে কিছু যেন ছিল যেটা এখানে নেই। বৃষ্টিতে ভিজে গোটা শরীর আমার ঠান্ডায় কাঁপছে। একটু যদি আশ্রয় দেন, আমার একটু আশ্রয়ের প্রয়োজন। অনন্ত বুঝতে পারছিল না একটু আগেই দেখতে পেল, কিন্তু এখন নেই। টর্চ বার করতে তার সাহস হচ্ছে না, কিন্তু আর কিছুই করার নেই দেখে ব্যাগের চেনটা খুলে বাধ্য হয়ে টর্চটা বার করলো। তারপর এদিক ওদিক ফেলতে লাগলো। চারপাশটা এখানে একটা ফাঁকা মাঠের মতো, তার এক পাশে একটা তেঁতুল গাছ। সেখান থেকে এগিয়ে গেলে গ্রামের রাস্তা পড়ছে। তারপর সেখান থেকে সামনের দিকে গেলে বেশ কয়েকটা বড় বড় গাছ। মনে হয় ওই দিকে গেলেই গ্রাম পড়বে, কিন্তু এখান থেকে অনেকটা যেতে হবে তো। অনন্ত টর্চের আলো ঘুরিয়ে ঘুরিয়ে এদিক ওদিক ফেলতে লাগলো। আরে একটু আগে তো দেখতে পেলাম যে গাছের তলায় কেউ দাঁড়িয়ে আছে। যতদূর মনে হলো সাদা পোশাক পরে কেউ ছিল। গেলটা কোথায়? এত তাড়াতাড়ি মাঠের মধ্যে দিয়ে গেলেও তো দেখা যাবে। অনন্ত টর্চের আলোটা এদিক ওদিক ঘুরিয়ে ফেলতে ফেলতে হঠাৎ করেই আলোটা গিয়ে পড়ল তেঁতুল গাছের ডালের ওপর। আর সঙ্গে সঙ্গে টর্চের আলোটা দপ করে নিভে গেল। তবে নিভে যাওয়ার আগেই অনন্ত যেটা দেখতে পেয়েছে তাতে তার বুকের ভেতরটা এক মুহূর্তের মধ্যে যেন কেউ বস্তা বস্তা বরফ ঢেলে দিয়েছে। তেঁতুল গাছের ওপরে একটা ডালের কাছে কে যেন বসে পা দোলাচ্ছিল। এক মুহূর্তের জন্য দৃশ্যটা দেখতে পেয়েছিল অনন্ত, তবে যে বসেছিল সেটা যে মানুষ নয় সেটা এক মুহূর্তের মধ্যেই বোঝা যায়। তার চোখ দুটো কুচকুচে কালো, অদ্ভুত তার মুখের ভাব। টর্চের আলোটা গিয়ে পড়তে সে নিজের একটা হাত দিয়ে মুখ ঢেকেছিল, আর ঠিক তখনই তার মুখ থেকে একটা অদ্ভুত শব্দ বেরিয়ে আসে। টর্চটা নিভে যাওয়ার পরেই অনন্ত টর্চটা বারবার জ্বালাবার চেষ্টা করে, কিন্তু কি কারণে গাছের তলা থেকে বাইরে বেরিয়ে যেতে চায় না। নিজের মনে বলে ওঠে, না না, নিশ্চয়ই আমি ভুল দেখেছি। এই গাছের উপরে কে বসে থাকবে এত রাত্রে? রাত তো কম হয়নি। আমার চোখের ভুল, আর কিচ্ছু না। ঠিক তখনই গাছের ওপর থেকে একটা চাপা খ্যাক করে হাসির শব্দ ভেসে আসে, এবং সেই হাসির শব্দটার সঙ্গে সঙ্গে একটা অদ্ভুত মেয়েলি গলায় কে বলে ওঠে, কতদিন পর আমার গাছতলায় কেউ এসেছে। আজ রাতে তোকে এখান থেকে কোথাও যেতে দেব না। কথাটা শেষ করে আবার কে যেন হাসতে থাকে। অনন্তর মনে হয় এর চেয়ে বৃষ্টিতে ভিজতে ভিজতে গ্রামের পথ ধরে যাওয়াটাই ভালো ছিল। গাছের তলায় বৃষ্টির জল কম থাকলেও এই কার পাল্লায় পড়েছে সে। ততক্ষণে একটা খস খস শব্দ শুনে মনে হলো গাছের ওপর থেকে কে যেন নিচের দিকে নামছে। অনন্ত যে গাছটার তলায় দাঁড়িয়েছিল সেই গাছের ওপর থেকে বৃষ্টির মধ্যেও কি যেন একটা অনন্তর গায়ে এসে পড়ল। প্রথমে টর্চটা সে নিচের দিকে নামিয়ে রেখেছিল, অকারণেই সেটা জ্বলে উঠল।
আলোটা যেখানে গিয়ে পড়েছে সেইখানে পড়ে রয়েছে এটা। রক্তে জড়িয়ে থাকা হাড়, তার গায়ে এখনো কিসের মাংস লেগে রয়েছে। দৃশ্যটা এক মুহূর্তের জন্য দেখে অনন্তর পেটের ভেতরটা গুলিয়ে উঠল। কোনো রকমে টর্চটাকে হাতে নিয়ে সে তেঁতুল গাছ থেকে বাইরে বেরোতে যাবে, এমন সময় মনে হলো কে যেন তার পাটা মাটির তলায় গেঁথে রেখেছে। কি হলো? কি হলো? আমি হাঁটতে পারছি না কেন? ছেড়ে দাও, ছেড়ে দাও আমায়, ছেড়ে দাও। কতদিন আর গ্রামের কুকুর, বিড়াল, গরু এদের মাংস খেয়ে থাকবো বলতো? অনেক দিন মানুষের মাংস খাইনি। আজ রাতে মানুষের মাংস খাবো। আবার সেই অদ্ভুত হাসির শব্দ। সেই হাসির শব্দটা যেন চারপাশের বৃষ্টির শব্দ ছাপিয়ে শোনা গেল। অনন্ত বুঝতে পারল যে ওর মুকুন্দের বাড়ির জন্য বেরিয়ে পড়াটাই তার জীবনের সবচেয়ে বড় ভুল হয়েছে। সেখানে আর সে যেতে পারবে না। মুকুন্দ জানতেও পারবে না এই গ্রামে তেঁতুল গাছের তলায় তার সঙ্গে কি হয়ে গেল। হাতের টর্চের সুইচটা বারবার টেপাটেপি করতে লাগলো, যদি আলোটা একবার চলে। কিন্তু বুঝতে পারল তেঁতুল গাছের গা বেয়ে কে যেন সর করে নেমে আসছে নিচের দিকে। অনন্তর ঘাড়ের কাছটায় কেমন যেন ঠান্ডা আর শিরশিরে একটা ভাব বয়ে গেল মুহূর্তের মধ্যে। মনে হলো মাটির তলা থেকে দুটো হাত এক্ষুনি বাইরে বেরিয়ে এসে তাকে ঢুকিয়ে নেবে মাটির তলায়। একপাশে ওই যে হাড়ের সঙ্গে অল্প মাংস লাগা যে টুকরোটা পড়ে আছে, অনন্ত শরীরগুলো এমনভাবেই টুকরো টুকরো হয়ে ছড়িয়ে থাকবে তেঁতুল গাছের তলায়। ভীষণ ভয় পেলে মানুষ এক মুহূর্তের মধ্যে কেমন যেন সাহসী হয়ে ওঠে। অনন্ত ঠিক তেমন সাহসী হয়ে উঠল। কি মনে করে হঠাৎ পিছনে ঘুরে হাতের টর্চটা ছুঁড়ে মারল। বুঝতে পারলো তেঁতুল গাছ থেকে নিচের দিকে নামতে আসা কারোর গায়ে গিয়ে ওটা লাগলো। তারপরে ছুটতে গিয়ে বুঝতে পারলো তার হাতে পায়ের যে বাঁধন ছিল সেটা কেটে গেছে। যেদিকে পারলো সেদিকে ছুট লাগালো সে। পেছন থেকে সেই গলাটা চিৎকার করে উঠল, আমার হাত থেকে তুই পালিয়ে যেতে পারবি না। তুই যেখানে গিয়ে লুকোবি আমি তোকে ঠিক খুঁজে বার করব। হাসির শব্দটা অনন্তকে যেন তাড়া করে আসছিল। তার মনে হলো 100 মিটার কেন, ম্যারাথনে তাকে দৌড়াতে দিলেও সে এই মুহূর্তে ঠিক জিতে যেত। আর দৌড়াতে দৌড়াতে হঠাৎ করে ও হুড়মুড় করে গিয়ে পড়ল কার একটা গায়ের ওপর। মাটি থেকে যখন সে উঠল তখন দেখতে পেল হ্যারিকেন হাতে নিয়ে একটা লোক একটা কালো রঙের গরুকে বৃষ্টির মধ্যে তাড়িয়ে তাড়িয়ে নিয়ে যাচ্ছে। লোকটিকে দেখতে পেয়ে অনন্ত বেশ খুশি হলো। 2 হাত জোর করে কোনো রকমের লোকটার হাত চেপে ধরে বলল, আমায় বাঁচান, আমায় বাঁচান। ওই 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 তেঁতুল গাছের তলায়, ওই তেঁতুল গাছের তলায় কে যেন একটা তেঁতুল গাছের তলায়? তা তুমি তেঁতুল গাছের তলায় রাতের বেলা কেন গিয়েছিলে? আমি এখানকার লোক নই। আমি আসছি শহরের দিক থেকে, যাব নন্দীপুরে মুকুন্দের বাড়িতে। কিন্তু বৃষ্টির মধ্যে ভুল করে তেঁতুল তলায় এসে পড়েছি। তাই বলো? আমাদের এই গ্রাম আর আশেপাশের গ্রামের সবাই ওই তেঁতুল তলার কথা জানে। ভুলেও কেউ ওই তেঁতুল তলার মাঠের কাছে যায় না। তুমি যাবে নন্দীপুর, কিন্তু এইটা তো নন্দীপুর নয়, এইটা হলো রামপুর। সম্পূর্ণ উল্টো পথে নন্দীপুর। তুমি ভুল দিকে এসো। মুকুন্দদের বাড়ি মানে ওই যাদের বাড়িতে বিয়ের অনুষ্ঠান রয়েছে তো। লোকটা সমস্ত কথা জানে দেখে অনন্ত বেশ খুশি হলো। সে কোনো রকমে হাত জোড় করে বলল, হ্যাঁ, তাদের বাড়িতেই যাওয়ার জন্য বেরিয়েছি।
বিয়ের অনুষ্ঠান কাল, আজ সন্ধে সন্ধে গিয়ে পৌঁছাবো বলে ভেবেছিলাম, কিন্তু কিন্তু অনন্ত দেখতে পেল লোকটা এক দৃষ্টে দূরে ওই তেঁতুল গাছটার দিকে তাকিয়ে আছে। তেঁতুল গাছটার তলা থেকে আবারও সেই হাসিটা ভেসে এলো। লোকটা বলল, আচ্ছা আচ্ছা, তুমি আমার সঙ্গে চলো। এইখানে এই সময় দাঁড়িয়ে থাকাটা ঠিক নয় কো। এই ভাগ্যিস আমি গরু খুঁজতে এইদিকেই ছিলুম, না হলে যে কি হতো। পথ ভুলে আবার কোন দিকে যাবে তা কে জানে। তার চেয়ে বরং এসো, আমার সঙ্গে এসো। ঝমঝমিয়ে বৃষ্টি চলেছে তখন। লোকটার কথায় যেন তার কালো রঙের গরুটাও সায় দিয়ে একবার হাম্বা করে ডেকে উঠল। অনন্ত সেই লোকটার পিছনে পিছনে এগোতে লাগলো সামনের দিকে। একবার পিছনের দিকে ঘুরে আধো অন্ধকারের মধ্যে দূরে সেই তেঁতুল গাছটাকে সে দেখতেও পেল। আর ঠিক তখনই বিদ্যুৎ চমকে উঠল, যেন অনন্তকে দেখাবার জন্য। কারণ তেঁতুল গাছগুলোর একদম সামনে দাঁড়িয়ে সাদা পোশাক পরা একটা মূর্তি। অনন্তর মনে হলো এত দূর থেকেও সে মূর্তির দুটো কালো কুচকুচে পাথরের মতো চোখ দেখতে পাচ্ছে। একটা ঠান্ডা ভাব অনন্তর পা বেয়ে আস্তে আস্তে উঠতে লাগলো উপরের দিকে। গরম চায়ের গ্লাসে চুমুক দিয়ে অনন্তর ঠান্ডা ভাবটা একটু কমে আসছিল। লোকটা সামনে জ্বলতে থাকা উনুনের দিকে দেখিয়ে বলল, এই একটা কাজ করো, ওই উনানের আগুনের সামনে হাত পাটা একটু সেঁকে নাও। বৃষ্টির মধ্যে এতটা এসো, তার উপরে এমন একটা অবস্থায় পড়েছিলে, আগুনের সেঁক নেওয়া ভালো। অনন্ত ভালো করে হাত মুখ ধুয়ে পোশাক বদলে নিয়েছে, তবে ঠান্ডা ভাবটা এখনো রয়েছে। লোকটা রান্নাঘরের কাছে উনুনের আগুনের কাছে বসে হাত পা সেঁকতে সেঁকতে আর স্টিলের গ্লাসে গরম চা খাচ্ছিল। ভয়টা এখন একটু কমে এসেছে, তার সঙ্গে ঠান্ডাটাও। আচ্ছা, এত রাতে তো কাউকেই বাইরে দেখলাম না, তাহলে আপনি ওই পথে গরু আনতে গেলেন, আপনার ভয় করে না? আমি ব্রাহ্মণ, এই গায়ে পৈতে আছে। তাছাড়া আর একটা কারণে আমার খেতি সহজে কেউ করতে পারবে না। কেন? আপনার ক্ষতি কেউ করতে পারবে না কেন? ব্রাহ্মণের পৈতে থাকলে ওই অশরীরীরা সহজে কোনো ক্ষতি করতে পারে না। তাছাড়া এই দেখো, আমার হাতে একখান তাবিজ রয়েছে। এই ছোটবেলায় একখান কারণে আমার বাবাই তাবিজ তৈরি করে দিয়েছিল। তারপর থেকে আমার কোনো কিছুতেই ভয় হয় না। কিন্তু কাজটা তুমি কিন্তু একদম ঠিক করনি হে। ওই তেঁতুল গাছের তলায় একবার যে গিয়েছে, সে কিন্তু সহজে বাঁচতে পারেনি। প্রায় মুখ ভরে অনন্ত চা নিয়েছিল, এই কথায় কেন যেন হেঁচকি এসে গেল। কোনো রকমে নিজেকে সামলে নিয়ে বলল, ওই তেঁতুল গাছের তলায় কি আছে? হ্যাঁ, এখন বলবো না, এখন বললে তুমি ভয় পাবে। তাছাড়া রান্না সরিয়েছি, আর গরিবের বাড়িতে দুমুঠো ডাল ভাত ছাড়া আর কিন্তু তোমায় কিছু দিতে পারবো না। হ্যাঁ, খেয়ে যেন একটু বিশ্রাম করো। হ্যাঁ, আমার বাড়িতে তোমার কোনো ভয় নেই কো। কাল সকালে তোমায় বলবো কোন সব। কিন্তু সকালে তো আমাকে এখান থেকে চলে যেতে হবে। সকাল সকাল এখান থেকে বেরোলে অন্তত দুপুরের আগেই আমি মুকুন্দদের বাড়ি পৌঁছে যাব। বুঝতেই পারছেন, সেখানে বিয়ের ব্যাপার রয়েছে। মুকুন্দ আমার সাহায্যের জন্যই একদিন আগে রেখেছিল। ঠিক আছে ঠিক আছে, তাহলে অন্তত খাওয়া দাওয়াটা হোক নাকি, তারপর তোমায় বলবো সব। বেশিক্ষণ লাগবে না, তুমি এখানেই বসো, এই একা একা ঘরে থেকো না। অনন্তর মনে হলো একটা কথা বলতে বলতে বারবার সে যেন এদিক ওদিক তাকিয়ে দেখছে। অনন্ত বাইরের দিকে তাকালো। লোকটা যেখানে রান্না করছে সেখানটা একটা লম্বা মতো বারান্দা, আর এক পাশেই ঘেরা রান্নাঘর, পাশাপাশি দুটো ঘর, উল্টো দিকে একটা ছোট বন্ধ ঘরের দরজা। বারান্দার সামনে একটা ফাঁকা উঠোন। বাড়িটার চারপাশে বাঁশের বেড়া দিয়ে ঘেরা রয়েছে। বাড়ির এক পাশে একটা ছোট বেল গাছ,
তবে বাড়ির বাঁশের বেড়ার বাইরেটা কেমন যেন অন্ধকার হয়ে আছে। বৃষ্টি এখনো হয়ে চলেছে। বারান্দার কাছে একটা হ্যারিকেন আর রান্নাঘরে একটা হ্যারিকেন, এই দুটো আলোতেই চারপাশটা আলোকিত। অনন্তর মনে হলো বাঁশের বেড়ার বাইরে অন্ধকারের দিকে তাকিয়ে থাকলে মনে হয় কারা যেন ওই অন্ধকারের মধ্যে থেকে একভাবে তাকিয়ে অনন্তের দিকে দেখছে। অনন্ত ভীতু নয়, কিন্তু নিজের চোখে যা দেখা যায় কিংবা যেখানে বিপদ আছে সেখানে কোনো কিছু বিশ্বাস না করে থাকাটা বোকামি। তাই অনন্ত আর বোকামি করল না। সে রান্নাঘরে লোকটার দিকে গেল আর একটু। ডাল, ভাত আর কিসের যেন তরকারি, খেতে খুব একটা মন্দ লাগলো না। তাছাড়া যেখানে বৃষ্টিতে ওই তেঁতুল গাছের তলায় প্রাণ হারাবার কথা ছিল, ওই অদ্ভুত মূর্তির খাওয়ার জন্য টুকরো টুকরো মাংস হয়ে যাওয়ার কথা ছিল, সেখানে ডাল, ভাত, তরকারি যেন অমৃত। পেট ভরে খেলো আনন্দ। তারপর হাত মুখ ধুয়ে ঘরে বসে হ্যারিকেনের আলো জ্বালিয়ে। দরজা জানলা সমস্ত বন্ধ করে তারা দুজনে বিছানার উপরে হেলান দিয়ে বসল। ওই তেঁতুল গাছ তলাটা আমাদের গ্রাম, এমনকি তুমি যে নন্দীপুর যাবে সেই গ্রামের লোকেরাও ভয় পায়। আশেপাশের অনেকেই এই গ্রামের কথা জানে। তবে আজ থেকেই বছর 5 আগে পর্যন্ত কিন্তু সব কিছু ঠিকঠাক ছিল। তেঁতুল গাছের তলায় ফাঁকা জায়গায় গ্রামের ছেলেরা খেলতে যেত, ওই মাঠে গরু চড়াতো। কত রাতের দিকে গ্রামের পথ ধরে লোকেরা ফিরতে ফিরতে মাঠের উপর দিয়ে পথ নিত। মাঠের শেষের দিকে একখান বড় ডোবা রয়েছে, সেই ডোবায় গ্রামের লোকেরা মাছ ধরতো। 5 বছর আগে একদিন রাতের বেলা, বুঝলে, হঠাৎ করে একটা বিপদ ঘটে যায়। আমাদের গ্রামে নারায়ণ নামে এক গৃহস্থ চাষি ছিল। তার বউ তার সন্তানের জন্মের সময় মারা গিয়েছিল। নারায়ণের ছিল একটি মেয়ে, তার বয়স ওই 15 কি 16 হবে তখন। এই পাশের গ্রামে এক গৃহস্থ পরিবার থেকে মেয়ের বিয়ে দিল। নারায়ণের অবশিষ্ট যেটুকু ছিল তার সমস্ত কিছুই তার বিয়েতে চলে গেল। একটা ছোট্ট কুঁড়ে ঘর আর একটুখানি জমি নারায়ণের রইল বাকি। তাতেই তার সংসার ভালোভাবেই চলে যেত। মেয়েটার নাম যতদূর মনে পড়ে, সাবিত্রী। সাবিত্রী বেশ ভালো মেয়ে ছিল, তবে তার স্বভাবের মধ্যে একটাই ছিল খারাপ, সে ছিল বড্ড পেটুক। পেটুক? খেতে ভালোবাসতো, কিন্তু এতে আবার খারাপ স্বভাবের কি আছে? আরে তুমি তো গ্রামের লোক না, তোমার এসব কিছু মনে হবে না। তবে আমরা গ্রামের লোক, আমাদের দিকেই মেয়েদের এখনো একটু নিচু করেই রাখা হয়, সে লোকেরা যাই বলুক না কেন। শহরের মেয়েদের যেমন অবস্থা হোক না কেন, গ্রামের দিকে এই অবস্থা কিন্তু কোনো পরিবর্তন হয়নি। সাবিত্রীর স্বভাবের মধ্যে ছিল সে একটু খেতে ভালোবাসতো, এবং একটু না বলে সেটাকে বেশি বলাই ভালো। তাই বিয়ের প্রায় বছর খানেকের মধ্যেই সাবিত্রীকে তার শ্বশুর বাড়ির লোকেরা এইখানে পাঠিয়ে দিল। একদিন বাড়ি বয়ে এসে শ্বশুর বাড়ির লোকেরা এ কথা ও কথা শুনিয়ে সাবিত্রীকে এইখানে রেখে গেল। বলে গেল তার এমন খাওয়ার স্বভাব যে রান্নাঘর থেকে এখান ওখান থেকে সে খাবার চুরি করে খায়। সাবিত্রী বলল তার শ্বশুর বাড়ির লোকেরা ভালো নয় গো, কথায় কথায় তাকে মারে, খেতে দেয় না, আরো অনেক কথা। তবে মেয়ে মানুষের কথা গ্রামের লোকেরা খুব একটা গ্রাহ্য করে না, এই কেনও করলো না। সাবিত্রী রইল তার বাবার কাছে। তবে বিয়ে দিতে গিয়ে নারায়ণের সব শেষ হয়েছে। সাবিত্রীকে কি করে দেখবে? সাবিত্রী কিন্তু বাড়িতেই রইল। দেখতে দেখতে সবাই সমস্ত কথা ভুলে গেল। তবে এরই মধ্যে একবার শোনা গেল সাবিত্রীর নাকি চরিত্রের দোষ হয়েছে। পাশের গ্রামের কোন এক ছেলের সঙ্গে গ্রামের কেউ তাকে ওই তেঁতুল তলার মাঠে শেষের দিকে ওই ডোবার পাড়ে ঘোরাফেরা করতে দেখেছে। অনেকেই অনেক কথা কইতে শুরু করলো। বিয়ের পর সে বাপের বাড়িতে ফিরে এসে লোকে একটু বাড়িয়ে কথা বলতোই। তবে যতদিন না সে কথা তার বাপের কান পর্যন্ত পৌঁছেছে ততদিনই ঠিক ছিল। নারায়ণের তখন খারাপ অবস্থা, ভালোভাবে দুমুঠো খেতে পায় না। এমন অবস্থায় একদিন সন্ধেবেলা সাবিত্রী উনুন জ্বালিয়েছে
ভাতের হাঁড়ি চাপিয়েছে। এমন সময় আমাদের গ্রামের একজন গিয়ে পৌঁছলো নারায়ণের কাছে। বলি, নারায়ণ, তোমার মেয়ের স্বভাব চরিত্র যা হয়েছে না, তাতে কিন্তু তোমার মেয়েকে আর এই গ্রামে রাখা যাবে না। হ্যাঁ, এবার বুঝতে পারছি কেন শ্বশুর বাড়ির লোকেরা ওকে এখানে দিয়ে গেছে। হ্যাঁ, কি ব্যাপার? আমি তো কিছু বুঝতে পারছি না। মানে কি করলো আমার মেয়ে সাবিত্রী? আরে সাবিত্রী নাম রাখলেই না সাবিত্রী হওয়া যায় না নারায়ণ। হ্যাঁ, আরে সাবিত্রী হতে গেলে না অনেক কষ্ট করতে হয়, সেটা ওর দ্বারা অন্তত হবে না। তোমার মেয়ের চরিত্রের দোষ রয়েছে। তোমার মেয়ের চরিত্রের দোষ রয়েছে। ওই পাশের গ্রামে হারুনের সঙ্গে, চেনো তো হারুনকে? হ্যাঁ, ওর সঙ্গে যা চলছে না, ছি 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 ছি, আমি আর বলতে পারবো না। হারুন পাশের গ্রামের ছেলে, আবার সেখানকার অবস্থাপন্ন এক চাষির ছেলে, তবে তার চরিত্রে সামান্য দোষ আছে। কি রে মা সাবিত্রী, ওরা এসব কি বলছে? সাবিত্রী কিন্তু চুপ করে রইল, কিচ্ছু বলল না। লোকটা আবার বলল, ও কি করবে? শুনে রাখো নারায়ণ, এইরকম করলে না এই গ্রামে আর থাকা যাবে না, বলে দিলাম। হ্যাঁ, মনে রেখো। এতক্ষণ চুপ করেছিল, এবার বলে উঠল, আমাদের ব্যাপার আমাদের বুঝে নিতে দাও, তোমাদের অত মাথা ঘামাতে হবে না। যখন শ্বশুর বাড়ির লোকেরা এখানে অকারণে দিয়ে গিয়েছিল, তখন তো কেউ এগিয়ে আসেনি। এখন আমার রাস্তা আমি দেখছি, তোমাদের কাউকে আমার প্রয়োজন নেই। বেশি করলে ঝাঁটা দিয়ে মারতে মারতে বাড়ি থেকে বের করবো। সাবিত্রী এমনিতে শান্ত মেয়ে, কিন্তু তার এমন কথা শুনে আর তার এমন রূপ দেখে নারায়ণ কেমন যেন অবাক হয়ে গেল। লোকটা কিন্তু ছাড়ল না, বলে গেল, হবেই তো, চরিত্রের দোষ হলে না মুখের ভাষা ওই রকমই খারাপ হবে। এর চেয়ে ওর কাছে কি বা বেশি আশা করতে পারি? শুনে রাখো নারায়ণ, ভালো কথা বলে দিচ্ছি, এই গ্রামে আমরা ছেলে পুলে নিয়ে থাকি, কিন্তু হ্যাঁ, ওকে কিন্তু এই গ্রাম ছাড়া আমি করে ছাড়বো। ওকে কিন্তু এই গ্রামে আমি থাকতে দেব না। শুনে রাখো নারায়ণ। আর দেখি তুইও কি করে এই গ্রামে থাকিস। তারপর কি হলো? তারপর যে কি হলো সে কথা কেউ জানে না। একদিন হঠাৎ করে সাবিত্রী নিরুদ্দেশ হলো। গ্রামের লোকেরা কেউ খোঁজাখুঁজিও করলো না। তবে নারায়ণের কথায় তুই একজন মিলে খোঁজাখুঁজি করলো বটে, তবে কিছুই লাভ হলো না। বেশ কয়েকদিন পরে ওই তেঁতুল গাছের তলায় সাবিত্রীর মৃতদেহটা পাওয়া গেল। যেন তারে কেউ গলা টিপে মেরেছে। গলায় হাতের স্পষ্ট ছাপ পাওয়া গেল, কিন্তু তার মৃত্যু কিভাবে হলো তার খোঁজ কেউ আর করলো না। দেশে তো আইন কানুন আছে, পুলিশের সাহায্য নিত। থানা এখান থেকে 5 গ্রাম দূরে, সেখানে কে যাবে? হ্যাঁ, আর তাছাড়া থানায় গেলি তো অনেক হাঙ্গামা, পুলিশ এসে গ্রামের লোকেদের হেনস্থা করবে, এ কথাও কথা হবে। তাছাড়া সাবিত্রীর তো নারায়ণ ছাড়া আর কেউ নেই। নারায়ণের কোনো ক্ষমতাই নেই। তাই সে সাবিত্রীর মৃতদেহ কোলে তুলে নিয়ে কাঁদতে লাগলো। সেদিন রাতের বেলা নারায়ণ মারা গেল। লোকে বলল মেয়ের শোক সহ্য করতে না পেরেছে মরেছে। পরপর 2 দিনে গ্রামের লোকেরা সাবিত্রী আর নারায়ণের দুজনের মৃতদেহ গ্রামের শ্মশানে পুড়িয়ে দিল। তবে নারায়ণের পোড়ানোতে ঝামেলা হয়নি। তবে শুনেছি সাবিত্রীর মৃতদেহ 3 জন মিলে শ্মশানে নিয়ে গিয়েছিল। এরপর মাসখানেক সব কিছু ভালো ছিল। তারপর হঠাৎ করে শুরু হলো এই তেঁতুল গাছের তলায় সেই ভয়ঙ্কর বিপদ। আমাদের গ্রামের ওই যে লোকটি নারায়ণের বাড়িতে গিয়ে সাবিত্রীকে 2 কথা শুনিয়েছিল, সেই প্রথম মরল। একদিন সকালে তার মৃতদেহটা ওই গাছের তলাতেই পড়েছিল। সে দৃশ্য ভয়ঙ্কর। কেউ যেন খুবলে খেয়েছে দেহটা। মৃতদেহের ডান হাতের কাছে এবং পেটের কাছে বেশ খানিকটা মাংস ছিল না। কথাটা শুনে অনন্ত চমকে উঠল। সঙ্গে সঙ্গে তার মনে পড়ে গেল গাছের উপর থেকে সেই মূর্তিটা
একটা হাড়ের টুকরো ফেলেছিল। সেই হাড়ে তখনও রক্ত মাংস লেগেছিল। তারপর থেকেই ওই তেঁতুল গাছের তলাটা এমন ভয়ঙ্কর হয়ে গেল। এরপর থেকে যদি আর কি ওই তেঁতুল গাছের তলায় যায়, তাহলে তারে ওই তেঁতুল গাছের অশরীরই এত সহজে ছাড়ে না, তারে মারবেই। যতদিন পরেই হোক না কেন, তারে মারবেই। ওঝা, তান্ত্রিক কিংবা এই সমস্ত কিছু দিয়ে ওকে ওখান থেকে সরানো গেল না? চেষ্টা কি আর আমরা কম করেছি? অনেক চেষ্টা করেছি, কিছুতেই কিছু হলো না। ওই গাছের তলায় ছেলেপিলের দল খেলতে গিয়ে বিকেল পেরিয়ে সন্ধে হলে গাছের উপরে উঠে বসে থাকতে দেখতে পেত ভয়ঙ্কর এক মূর্তিকে। তাই দিকে গ্রামের ছেলেরা ওই মাঠে যাওয়া বন্ধ করে দিল। তবে হ্যাঁ, ওই তেঁতুল গাছের তলায় গিয়ে না দাঁড়ালে ও কিন্তু কাউকে কোনো ক্ষতি করে না। আশা করি এবার বুঝতে পারছো ওই গাছের উপরে আসলে তুমি কারে দেখেছিলে। বুঝতে পারছি, কিন্তু কিন্তু আমি তো কোনো দোষই করিনি, তাহলে আমাকে ভয় দেখাতে গেল কেন? সাবিত্রীর কোনো দোষ ছিল না, বুঝলে। তার শ্বশুর বাড়ির লোকেরা তারে অকারণেই সত্যি মারধর করতো এবং তাকে পেটুক বলেই খাবার জন্য বাপের বাড়িতে দিয়ে গিয়েছিল। পরে খোঁজ নিয়ে দেখা গিয়েছিল পাশের গ্রামে হারুনের সঙ্গে সাবিত্রীর তেমন কিছু ছিল না। সাবিত্রী হারুনের সঙ্গে সাক্ষাৎ করতো, মেলামেশা করতো ঠিকই, কিন্তু আসলে হারুনের বাবার যে ধানের আড়ত আছে, সেইখানে যদি কোনো একটা তার হিল্লে হয়ে যায়, তার জন্য একবার ওখানে কাজ জুটে গেলে অন্তত খাওয়া পড়ার চিন্তা তাকে করতে হতো না। অনন্ত অবাক হয়ে তাকিয়ে হরিহরের কথা শুনছিল। এবার হরিহর বিছানা থেকে উঠতে যাবে এমন সময় ঘরের জানলার দিকে তাকিয়ে চমকে উঠে বলল, এই তুই এখানে এসেছিস কেন? এই চলে যা বলছি, চলে যা, চলে যা। হরিহরের এমন ভয় পাওয়া গলা শুনে অনন্ত চমকে উঠে জানলার দিকে তাকালো, আর সঙ্গে সঙ্গে দেখতে পেল জানলা থেকে মাত্র 2 হাত দূরে বাঁশের বেড়ার ওপাশে দাঁড়িয়ে রয়েছে একটা ভয়ঙ্কর মূর্তি। সেই সাদা রঙের একটা শাড়ি জড়িয়ে রয়েছে তার গায়ে, কিন্তু শাড়িটা কেমন যেন ছিন্ন ভিন্ন। এলোমেলো মাথার চুল হাওয়ায় উঠছে, তার ভয়ঙ্কর মুখের একপাশ থেকে গড়িয়ে নামছে টাটকা রক্ত। মুখের ভেতর থেকে লাল লম্বা লকলকে জিভ গালের পাশে লেগে থাকা রক্তটা ছেড়ে দিচ্ছে, আর তার সঙ্গে সঙ্গে তার সেই কালো পাথরের মতো কুচকুচে দুটো চোখ একভাবে তাকিয়ে দেখছে অনন্তর দিকে। একবার যখন তেঁতুল তলায় গেছে, তখন এত সহজে ওকে আমি ছাড়বো না। বলেছি না তুই যেখানেই যাবি তোকে আমি ছাড়বো না। ওকে ওকে বার করে দে, বার করে দে ওকে। যতই চেঁচামেচি কর, এই বাড়ির ভেতরে তুই ঢুকতে পারবি না। ওকে কাল সকালে আমি নিজে গিয়ে পাশের গ্রাম নন্দীপুরে দিয়ে আসবো। অন্ধকার না হলে তো কিছুই করতে পারবি না। দেখি দেখি তুই কি করিস। ও আমাদের গ্রামের অতিথি, ওকে ছেড়ে দে বলছি। সেই কালো কুচকুচে দুটো পাথরের মতো চোখ জানলা দিয়ে তাকালো সোজা হরিহরের দিকে। জানলাটা বন্ধ করার চেষ্টা করলো, কিন্তু জানলাটা যেন বন্ধ হতে চাইল না। তারপরে দড়াম করে শব্দ করে জানলাটা বন্ধ হওয়ার সঙ্গে সঙ্গে বাইরে থেকে একটা অদ্ভুত হাসির শব্দ ভেসে এলো। তারপরে সবকিছু এমনভাবে মিলিয়ে গেল যেন কিছুই শেষ হয়নি। বিছানার উপরে অনন্ত তখন বসে ঠক ঠক করে কাঁপছে। হরিহর জানলার কাছে এগিয়ে গেল। অনন্ত কাঁপা গলায় বলল, কিন্তু কিন্তু আপনি যে বললেন এই তেঁতুল গাছের
তলা ছাড়া সে আমার জন্য কোথাও যায় না? সে কথা বলিনি। ওই তেঁতুল গাছের তলায় একবার কেউ গেলে তা কেউ সহজে ছাড়ে না। তবে তোমার কোনো চিন্তা নেই, তুমি ঘুমাও। আমি এই ঘরে গোটা রাত জেগেই তোমায় পাহারা দিচ্ছি। ও ঘরের ভেতরে আসতে পারবে না। কাল সকালে আমি নিজে গিয়ে তোমায় নন্দীপুরে দিয়ে আসবো। ভয় কাঁপতে কাঁপতেই অনন্ত বিছানার উপরে শুয়ে পড়ল। বারবার তার চোখের সামনে ভেসে আসতে লাগলো সেই বিভৎস মুখটা, আর মুখের ভেতর থেকে বেরিয়ে আসা সেই লম্বা লাল রঙের জিভ। সর্বনাশ, এটা তুই কি করেছিস? আরে তোকে আমি কতবার বলে দিলাম দিনে দিনে আসবি, রাত করবি না একদম। আর তুই ভুল করে ওই রামপুর গ্রামের তেঁতুলতলায় চলে গেছিলি। এখন তো আর কিছুই করার নেই বাবা। আমি বলি কি, তুমি একটু ওকে সাবধানী রেখো। সন্ধ্যার পর থেকেই বিপদ রয়েছে। অন্ধকার না নামলেও কিছু করবে না। কিন্তু আপনি তো ভালো করে জানেন আজ পর্যন্ত ওই তেঁতুলতলায় যে গেছে তাদের সবাইকেই ওই সাবিত্রীর প্রেত মেরেছে। বাঁচাতে পারবো? এই দেখো, আমি একটা কাজ করতে পারি। এই আমার হাতে যে তাবিজটা আছে না, এই যে আমার হাতে যে তাবিজটা আছে, তাবিজটা আমি অনন্তর হাতে পরিয়ে দিচ্ছি। তাহলে যদিও রক্ষা হয়। হরিহর নিজের হাতে তাবিজটা খুলে অনন্তর হাতে পরিয়ে দিল। তারপর অনন্তর কাঁধের ওপর একটা হাত রেখে বলল, খবরদার, এই তাবিজ হাত থেকে খুলো না। আর অন্ধকারে এমন জায়গায় থেকো না যেখানে তুমি একা রয়েছো। তাহলে আর কোনো চিন্তা নেই। সাবধান, সাবিত্রীর প্রেত কিন্তু সব কিছু করতে পারে, সব কিছু। মুকুন্দর বাড়িতে অনন্তকে পৌঁছে দিয়ে হরিহর চলে গেল। গোটা ব্যাপারটা শুনে মুকুন্দ ভয় পেলেও সে বাড়ির কাউকে সে কথা বলল না। দিনের আলো ফুটতে অনন্তর ভয় খানিকটা কমে এসেছিল। রাতের সেই বিভৎস বিভীষিকা আর সেই ভয়ঙ্কর মুখ যেন রোদের আলোয় তার চোখের সামনে থেকে সরে গেল এক মুহূর্তে। মুকুন্দর বোনের বিয়ে বাড়িতে লোকজনের কথাবার্তা, হাসি ঠাট্টা, আনন্দ, উৎসব সবকিছুতে অনন্ত পেঁচে গেল। এই প্রথম অনন্ত মুকুন্দের বাড়িতে এসেছে। অনন্ত আর মুকুন্দ দুজনেই শহরে একটা কারখানায় সুপারভাইজারের কাজ করে। বিয়ের জন্য মুকুন্দ গ্রামে চলে আসার পরে অনন্ত তার বাড়িতে এসেছে আজ। তাই অনন্তর খাতির এই বাড়িতে অনেক। এই সমস্ত কিছুতেই দুপুর গড়িয়ে গেল। দুপুরে অনন্ত লম্বা করে একটা ঘুম দিয়ে নিল। তারপর সন্ধ্যা নামার আগেই পোশাক বদলে ব্যাগে করে আনা একটা নতুন জামা পরে নিজেকে তৈরি করে নিল বিয়ে বাড়ির জন্য। যাক, বাড়ির উঠোনেই সমস্ত কিছু রয়েছে, বাইরে যাওয়ার কোনো ব্যাপার নেই। আর যেই তোকে ডাকুক না কেন বাড়ির বাইরে যাবি না, ঠিক আছে? এখানেই থাকবি আর সব সময় লোকেদের মধ্যে থাকার চেষ্টা করবি। আরে আমার মনে হয় লোকটা একটু বেশিই বলেছে। আরে তেমন কিছুই হবে না, ছাড় তো। এত লোকজন এত আলোর মধ্যে সে আমায় নিতে আসবে, এটা কি হতে পারে বল? তুই শহরের ছেলে আর এটা গ্রাম। এই গ্রামের অন্ধকার কেমন হয় সে কথা কাল রাতে নিশ্চয়ই বুঝতে পেরেছিস। একবার কিন্তু সে সুযোগ পেলে তোকে নিয়েই যাবে। ঠিক তখনই কি একটা এসে পড়ায় মুকুন্দ চলে গেল। অনন্ত মুকুন্দের কথায় একটু ভাবনায় পড়লেও পরে সমস্ত ব্যাপারটা উড়িয়ে দিয়ে বাইরে বেরিয়ে এলো। এক জায়গায় বিয়ের মণ্ডপ করা হয়েছে কলা গাছ দিয়ে, সেখানেই ভিড় বেশি। অনন্ত এগিয়ে গিয়ে একটা লোহার চেয়ার টেনে সেই মণ্ডপের পেছনের দিকে বসল। লোকজনের ভিড়, নানান দৃশ্য, এই সমস্ত কিছু দেখতে দেখতে সময় গড়িয়ে যেতে লাগলো। এক সময় অনন্ত দেখতে পেল বাড়ির যেখানটা বিয়ের ব্যবস্থা হয়েছে তার পিছনের দিকেই খাওয়া দাওয়ার জায়গা। সেই জায়গাটা থেকে মুকুন্দ তাকে ডাকছে। মুকুন্দ ডাকছে দেখে অনন্ত উঠে গেল। সেখানে একটা ছোট্ট প্যাসেজের মতো, বাড়ির পেছনের দিকে খাওয়া দাওয়া এবং রান্নার জায়গা গেছে। অন্য একটা প্যাসেজ গেছে বাড়ির পিছনের দিকে। বাড়ির পেছনের দিকে প্যাসেজের কাছে মুকুন্দ দাঁড়িয়ে, তার হাতে কি যেন একটা। অনন্তকে দেখে বলল,
আরে ওই লোকটা, আরে কি যেন নাম, এই হরিহর, ওই লোকটা এসেছিল। আর তোকে খুঁজলাম কিন্তু পেলাম না, তার তাড়া ছিল বলে চলে গেল। কেন, কি হয়েছে? আরে এখানে এত লোকজন, চেঁচামেচি, তাই এখানে কিছু শুনতে পাবো না। বাড়ির পেছনে চল। মুকুন্দ আর অনন্ত বাড়ির পিছনের দিকে গেল। মুকুন্দর হাতে তখনও কি একটা ধরা রয়েছে। মুকুন্দ বলল, আর ওই লোকটা তোকে একটা তাবিজ দিয়ে গেছিল না? ওই তাবিজটা তো অনেক পুরনো, আর তাছাড়া তার হাতে ছিল ওটা। একজনের তাবিজ অন্যজনের হাতে তা কাজে লাগে না। আর তাই লোকটা, এই দেখ, এই তাবিজটা আমায় দিয়ে গেল। বলল তোকে একটু ফাঁকা জায়গা দেখে পরিয়ে দিতে, আর এই তাবিজটায় যেন আর কারো ছোঁয়া না লাগে। তাই তোকে এখানে ডেকে আনলাম। তোর হাতের কবজিটা খুলতো দেখি। কিন্তু তাদের মাঝে তোকে দিয়ে গেল কেন? আরে বললাম না, তোকেই খুঁজছিল, কিন্তু তোকে খুঁজে পাচ্ছিলাম না, তাই আমায় দিয়ে গেল। লাল কাপড়ে মোড়া আছে, আমি ছুঁইনি। নে, হাতে পড়ে নে। অনন্ত আর দেরি করল না। বাড়ির পিছনের দিকটা অন্ধকার মতো, সামনের দিক থেকে লোকজনের কথাবার্তা, শব্দ মাঝে মাঝে ভেসে আসছে। অনন্ত গায়ের জামাটা খুলে ফেলল। খালি গায়ে একটা গেঞ্জি, হাতের কাছে তাবিজটা এক হাত দিয়ে খুলতে লাগলো। টানতে না পেরে মুকুন্দকে বলল, আরে তুই একটু খুলে দে। আরে ওটা তাবিজ, এই সমস্ত জিনিস ওইভাবে হয় না, তোকেই খুলতে হবে। ভালো করে দেখ, খুলে যাবে। অনন্ত এবার সত্যি ভালো করে টানলো, আর টানতেই তাবিজটা খুলে গেল। তাবিজটা খুলে সে এক পাশে একটা গাছের ডালের ওপর রাখলো। তারপর মুকুন্দ তার হাতের লাল কাপড়টা সরিয়ে তাবিজটা বার করতে যাবে, কিন্তু দেখল গাছের দিকে মুকুন্দ এগিয়ে গিয়ে লাল কাপড়টা একটা গাছের কাছে, সেও আবার কেটে নেওয়া গুঁড়ির ওপরে রেখেছে। সেদিকে ঘুরে অনন্ত বলল, যাই বলিস ভাই, সত্যি বোনের বিয়ের ব্যবস্থাটা বেশ ভালো করেছিস। মুকুন্দ হাসল, উত্তর করল না। এমন সময় ঠিক পিছনের দিক থেকে একটা চেনা গলায় কে যেন বলে উঠল, অনন্ত, আরে এই অনন্ত, তুই ওখানে কি করছিস? ডাকটা শুনেই অনন্তর গোটা শরীরটা কেমন যেন শিরশির করে উঠল। এটা তো মুকুন্দের ডাক। সঙ্গে সঙ্গে পিছনের দিকে ঘুরে দেখতে পেল একটু আগে যে ঘিরে রাখা জায়গাটা দিয়ে সে আর মুকুন্দ বেরিয়ে এসেছে, ঠিক সেইখানেই মুকুন্দ দাঁড়িয়ে। মুকুন্দর হাতে একটা টর্চ, সেই আলোটা মুকুন্দ সামনের দিকে ফেলছে। ওই ওখানে, তাহলে তাহলে আমার সাথে কে? কথাটা মনে হয় অনন্ত বুঝতে পারল। ঠিক সেদিন রাতে তেঁতুল তলায় দাঁড়িয়ে যে একটা অদ্ভুত অনুভূতি তার হয়েছিল, আজও সেটাই হলো। এতক্ষণ যেই গাছটার তলায় ওরা দাঁড়িয়েছিল, সেই গাছটা যে কি গাছ সেটা ওরা লক্ষ্য করেনি। পেছনের দিকে একটু একটু করে যেতেই অনন্ত দেখতে পেল গাছের গোড়ার কাছে নিচু হয়ে যে লাল কাপড় থেকে তাবিজটা খুলে বার করেছিল, সে গাছের গুঁড়ির কাছে হাতটা রেখে সেইভাবেই দাঁড়িয়ে আছে। ওদিকে মুকুন্দ চিৎকার করে ছুটে আসতে লাগলো, ওখান থেকে চলে আয়, চলে আয় ওখান থেকে। তোকে বলেছি না অন্ধকারে একা একা যাবি না। ততক্ষণে গাছের গুঁড়ির কাছে দাঁড়িয়ে থাকা মুকুন্দ আস্তে আস্তে ঘুরে তাকিয়েছে। কিন্তু কিন্তু এটা কি? কোথায় মুকুন্দ? সেই বিভৎস মূর্তিটাকে নিজের চোখের একদম কাছে দেখতে পেল অনন্ত। তার মুখ থেকে বেরিয়ে এসেছে লকলকে একটা জিভ, দুটো কালো কুচকুচে পাথরের মতো উজ্জ্বল চোখ তাকিয়ে রয়েছে অনন্তের দিকে। বিভৎস একটা মুখ, মুখের চামড়া এখানে ওখানে ফেটে গেছে, আর সেই মুখের ভেতর থেকে সাদা ধবধবে লম্বা কয়েকটা দাঁত। বলেছিলাম না আমি ঠিক আসবো।
তুই যেখানেই যাস না কেন। মুকুন্দ টর্চের আলো ফেললো সেই ভয়ঙ্কর মূর্তিটার ওপর। তাতে মূর্তিটা এক হাত দিয়ে মুখটা আড়াল করলো বটে, তবে অন্য হাত চালিয়ে দিল অনন্তর গলা লক্ষ্য করে। সঙ্গে সঙ্গে নখগুলো অনন্তর গলার ভেতরে ঢুকে পেছন থেকে বেরিয়ে এলো। সঙ্গে সঙ্গে মূর্তিটা একটা হ্যাঁচকা টানে তার গলার এক পাশটা খানিকটা চিড়ে ফেলল। আর তারপরে দু হাতে তার গলাটা চেপে ধরে গলার উপর কামড় বসিয়ে কামড়ে কামড়ে মাংস খেতে লাগলো। এই দৃশ্য দেখার জন্য মুকুন্দ মোটেই প্রস্তুত ছিল না। অনন্ত কেমন যেন পাথরের মতো হয়ে গিয়েছিল। গলার ওপর একটা তীব্র যন্ত্রণা অনুভব করতে পারল সে। তারপরে আর তার কিছুই মনে নেই। মুকুন্দের চিৎকার শুনে যতক্ষণে লোকেরা ছুটে এলো ততক্ষণে সব শেষ হয়ে গেছে। অনন্তর শরীরটা পড়ে রইল তেঁতুল গাছটার তলায়। তার গলার কাছ থেকে তখনও চাপকলের মতো গল গল করে রক্ত বেরিয়ে যাচ্ছে। মাটিতে একপাশে গাছের গুঁড়ির ওপর একটা সাদা রঙের কাপড় রাখা। সে কাপড়ের মাঝে কোনো কিছুই নেই, তবে একটা তাবিজ রাখা ছিল ওই তেঁতুল গাছটার গায়ের ওপর, যে তাবিজটা হরিহর দিয়েছিল অনন্তকে। মুকুন্দ জ্ঞান হারিয়ে ফেলেছিল। লোকেরা সবাই মিলে তাকে তুলে নিয়ে যায়। বিয়ে একদিকে চলছিল, কিন্তু অনন্তর মৃতদেহ তুলে নিয়ে যাওয়া হয়। তবে তার আগে মুকুন্দ পাশের গ্রামে হরিহরকে খবর দিতে চেয়েছিল। হরিহর খবর পেয়েই চলে আসে। অনন্তর সেই বীভৎস ভয়ঙ্কর মৃতদেহ দেখে বুঝতে পারে এটা অন্য কারুর কাজ হতেই পারে না। মুকুন্দর দিকে তাকিয়ে বলে, বারবার করে তোমায় বলেছিলাম ওকে একা ছাড়বে না, ওকে একা ছাড়বে না, তাও তুমি ওকে একা ছাড়লে কেন? হ্যাঁ? মুকুন্দ কান্না ভেজা গলায় বলে, বিশ্বাস করুন, আমি ওকে একা ছাড়িনি। ও বিয়ে বাড়িতে তো সকলের সঙ্গেই বসেছিল। আমি ওইদিকে অতিথিদের দেখছিলাম। তারপর কখন যে ও ওখান থেকে বেরিয়ে ওই বাড়ির পেছনে তেঁতুল গাছতলায় চলে গেল। কিন্তু কিন্তু এটা কি করে হয়? এই তাবিজ যতক্ষণ ওর হাতে থাকবে ততক্ষণ তো এমনটা হওয়ার কথা নয়। তাবিজের কথাটাও মুকুন্দ ভুলে গিয়েছিল। মৃতদেহ সেখানে রেখেই হরিহর আর মুকুন্দ মিলে তাবিজ খুঁজতে লাগলো। শেষমেশ দেখতে পেল মুকুন্দ, ওই যে সেই তাবিজটা। এই কিন্তু কিন্তু এটা এই গাছের কাছে এলো কি করে? এটা তো অনন্তর হাতে ছিল। কাল যখন আমি অনন্তকে খুঁজতে খুঁজতে এখানে আসি, তখন যেন মনে হলো ঠিক আমার মতোই পোশাক পরা একজন কেউ পেছনের দিকে ঘুরে ওই গাছের তলায় দাঁড়িয়ে কিছু একটা করছে। এবার বুঝতে পেরেছি। তার মানে ওই সাবিত্রীর প্রেত তোমার রূপ ধরে অনন্তকে ডেকে নিয়ে গিয়েছিল। না হলে অনন্ত একা যাওয়ার ছেলে নয়। কিন্তু তাবিজটাও খুললো কেন? তাবিজ অনন্ত কেন খুলেছিল সে কথা কেউ জানতে পারল না। একমাত্র অনন্ত জানত, আর জানত হরিহর আর মুকুন্দ, যারা দুজন তাকে বাঁচাবার চেষ্টা করেছিল। সেই সাবিত্রীর প্রেত তাদের দুজনকে কাজে লাগিয়েই তাকে মেরেছিল। তবে সময়ের কাছে সবকিছুর ওষুধ যেন থরে ধরে সাজানো থাকে। দেখতে দেখতে বছর খানেক কেটে যায়। মুকুন্দর বোনের বিয়ে বাড়ির সেই অভিজ্ঞতা দু একজন ছাড়া আর কারোরই মনে থাকে না, সবাই ভুলে যায়। মুকুন্দ আগের মতো কারখানায় সুপারভাইজারের কাজে যুক্ত হয়, তবে এইবার পুলিশকে জানাতেই হয়েছিল। তবে নন্দীপুর আর রামপুরের আশেপাশে এই অদ্ভুত ব্যাপারের কথা পুলিশ ভালোভাবেই জানত। তাছাড়া অনন্তর মৃতদেহ যেমনভাবে পাওয়া গিয়েছিল, এমনভাবে কোনো হিংস্র জন্তু ছাড়া অন্য কেউ মৃতদেহ খেতে পারে না। তবে মুকুন্দ, হরিহর, এমনকি তাদের বাড়ির লোককেও বেশ হেনস্থা হতে হয়েছিল পুলিশের কাছে।
সবাই ভুলে গেলেও হরিহর কিন্তু ভোলেনি। মাঝে মাঝেই সে যখন ওই পথ ধরে ফিরত, তেঁতুল গাছটার দিকে তাকিয়ে দেখত। প্ল্যাটফর্মে এসে নামে দুজন, একটি মেয়ে আর একটি ছেলে। প্ল্যাটফর্ম থেকে বাইরে বেরিয়ে আসার পর অবাক হয়ে যায়। ওহো ভগবান, ভাবলাম স্টেশনে নেমে কিছু একটা পেয়ে যাওয়ার জন্য। এখান থেকে তো রামপুর পৌঁছতে বেশ খানিকটা সময় লাগবে, আর তাছাড়া বিকেলও হয়ে গেছে। আমিও সেটাই ভাবছি, এখন কি করব? প্ল্যাটফর্মে তো আর রাতে থাকা যাবে না। একটা কাজ করি, চলো এখান থেকে ওই হাঁটতে শুরু করি। হাঁটতে হাঁটতে ঠিক পৌঁছে যাব। কিন্তু আকাশের অবস্থা তো ভালো না, দেখে ভালো মনে হচ্ছে না। যদি বৃষ্টি নামে? বৃষ্টি নামলে তখন না হয় দেখা যাবে। এখন চলো তো, শুধু শুধু এখানে দাঁড়িয়ে থেকে লাভ নেই। ছেলে আর মেয়ে হাঁটতে হাঁটতে স্টেশন থেকে পাকা পথ পেরিয়ে গ্রামের পথে এসে নামে। তারপরে হাঁটতে হাঁটতে এগোতে থাকে রামপুরের দিকে। আর ঠিক তখনই পূবের আকাশ থেকে একটা কালো মেঘ আস্তে আস্তে এগোতে থাকে, যেন সেই ছেলে মেয়েটিকে লক্ষ্য করে। আর তেঁতুল গাছের তলায় অদৃশ্য কেউ অপেক্ষা করতে থাকে। চারপাশে অন্ধকার নেমে আসার পরে বেরিয়ে আসবে সে, আর অপেক্ষা করতে থাকবে মাংস খাওয়ার জন্য। জীবিতকালে যে খিদে নিয়ে সে মরেছিল, মরার পরে সেই খিদে মেটানোর জন্য দুই একটা মানুষের মাংস খাওয়া খুব একটা অপরাধ নয়। তবে সেই তেঁতুল গাছের তলায় গেলে এখনো খুঁজে পাওয়া যায় পুরনো হয়ে যাওয়া জল কাদামাখা একটা টর্চ, যে টর্চ কেউ একজন কোনো একদিন ফেলে দিয়েছিল এখানে। ছেলে মেয়ে দুটো আস্তে আস্তে এগোতে থাকে রামপুরের দিকে। আর কালো মেঘ তাদের দিকে ঘুরতে চলেছে তা হয়তো কেউই জানে না। আবার হয়তো কেউ একজন জানে। সে তেঁতুল গাছের মাথায় বসে পা দোলাচ্ছে আর বলছে, একটা খাবো, দুটো খাবো, নরম কাঁচা মাংস খাবো, আজও খাবো, কালও খাবো, টাটকা খাবো, পচাও খাবো।